শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 29 মার্চ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমি রণাঙ্গনে ঝড়, প্রচারে খই ফুটাচ্ছেন প্রার্থীরা, বিজেপিতে ভিড়ছেন ঝাঁকে ঝাঁকে সংখ্যালঘুরা, প্রচারে আসছেন অমিত শাহ, আসাদুদ্দিন ওয়াইসি, সায়নী ঘোষ। শ্রীভূমিতে বোতল বা খোলা পাত্রে পেট্রোল ডিজেল বিক্রিতে নিষেধাজ্ঞা। আসামে পরিবর্তনের হাওয়া স্পষ্ট, বললেন ডিকে শিবকুমার। রাজ্যের মহিলারা বিজেপির গুলাম নন, বললেন জিতেন্দ্র সিং। উত্তর করিমগঞ্জে বিজেপি কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রকট। মানবঞ্জন, অমরচাঁদের সঙ্গে অবশেষে গোলাগুলি পাপনের। বিধায়ক তহবিলের 4 কোটি আত্মসাৎ, সাজুর বিরুদ্ধে মামলা হচ্ছে, বললেন আমিনুল। বদরুদ্দিন আজমলের মন্তব্যে নীরব কেন হিমন্ত অমিত শাহ, প্রশ্ন গৌরব গগৈর। 20-25টির বেশি আসন পাবে না বিরোধীরা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বিটিআরে 15তে 15 জিতবে বিজেপি বিপিএফ। প্রধানমন্ত্রী পদে বলেন্দ্র সাহর শপথের 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার অলি। সরগরম নেপালের রাজনীতি। এবং সর্বশেষ খবরটি হল হরমুজকে স্ট্রেইট অফ ট্রাম্প উল্লেখ মার্কিন প্রেসিডেন্টের। ইরান আমেরিকা যুদ্ধের 1 মাস, 4000-এরও বেশি প্রাণহানি। এবারে শুনুন বিস্তারিত খবর। ত্রিমুখী নির্বাচনের ক্ষেত্র তৈরি হচ্ছে উত্তর করিমগঞ্জে। বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা থাকলেও মাঝপথে ইউডিএফ প্রার্থী দাঁড় করিয়েছে, যার ফলে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হবে। যদিও হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপির সুব্রত ভট্টাচার্য বনাম কংগ্রেসের জাকারিয়া আহমেদ পান্নার মধ্যে। নির্বাচন নিয়ে কোনো উন্মাদনা দেখা যাচ্ছে না ভোটারদের মধ্যে। দস্তুর মতো নীরব ভূমিকায় রয়েছেন ভোটাররা। নীরব ভূমিকায় রয়েছে বিরোধী দল কংগ্রেস। বিজেপি প্রার্থীরা বিশাল র্যালির মাধ্যমে মনোনয়ন জমা দিলেও কংগ্রেস ভিন্ন রণকৌশল নিয়েছে। তারা সাদামাটাভাবে এসে মনোনয়ন জমা দিয়ে গেছেন। ভোটারদের নীরব ভূমিকা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। শ্রীভূমির 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাতারকান্দি ও রামকৃষ্ণনগরে জয় নিয়ে কার্যত নিশ্চিত বিজেপি। শুধুমাত্র হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে উত্তর করিমগঞ্জে, কিন্তু ভোটারদের নীরবতা সাসপেন্স তৈরি করেছে। বিজেপি প্রার্থী দাঁড় করিয়েছে সুব্রত ভট্টাচার্যকে। স্বভাবতই আপাদমস্তক একজন ভদ্র ব্যক্তিত্ব। একটানা 8 বছর জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ছোট বড় সবকটি নির্বাচনেই শ্রীভূমি বিজেপি জয়ের মুখ দেখেছে। এমনকি তার নেতৃত্বে পৌরসভা নির্বাচনে মোট 27টির মধ্যে 23টি ওয়ার্ডেই বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। এমনকি প্রথমবারের মতো জেলা পরিষদ দখল করতেও সক্ষম হয়েছে। জেলা সভাপতি হিসেবে তার কার্যকালে বিজেপির কাছে লাকি বই হিসেবে প্রমাণিত হয়েছেন সুব্রত। তার নেতৃত্বে অনায়াসে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। এবার নির্বাচনে তিনি নিজের ভাগ্য পরীক্ষা করতে চলেছেন। অন্যদিকে সুব্রতর বিপরীতে জাকারিয়া আহমেদ পান্না কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন। তিনি বদরপুরের প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিনের ছেলে। জাকারিয়া বয়সে সুব্রতর থেকে ছোট হলেও তিনিও আপাদমস্তক ভদ্র। কংগ্রেস রাজনীতিতে তিনি কোনো বিতর্কে জড়াননি। এমনকি মুসলিমদের পাশাপাশি হিন্দুদের নিয়ে সমান তালে কাজ করেছেন। গত বিধানসভা নির্বাচনে পান্নার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি মনোনয়ন জমা দেননি। ডিলিমিটেশনের সৌজন্যে তার বদরপুর বিধানসভা কেন্দ্র কর্তন হয়ে গেছে। ফলে এবার উত্তর করিমগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন পান্না। সূক্ষ্ম রণকৌশল নিয়ে নির্বাচনী প্রচার করছেন তিনি। যদিও সুব্রত ও পান্না উভয়ের বিরুদ্ধেই তাদের নিজ নিজ দলেরই একটি লবি বিরোধিতা করে চলেছে। কংগ্রেসের একটি লবি যেভাবে পান্নাকে হারাতে চাইছে, ঠিক তেমনি সুব্রতর বিরুদ্ধেও বিজেপির একটি লবি সক্রিয় রয়েছে। প্রথম থেকে এই কেন্দ্রে বিজেপি বনাম কংগ্রেসের সরাসরি নির্বাচন হওয়ার কথা থাকলেও ইউডিএফ প্রার্থী দাঁড় করানোয় ত্রিমুখী নির্বাচনের ক্ষেত্র তৈরি করেছে। ইউডিএফ থেকে প্রার্থী হয়েছেন বদরপুরের 6 বারের প্রাক্তন বিধায়ক জলিল উদ্দিনের ছেলে উসামা মবরুর। তিনি আবার মুসলিম ধর্মীয় সংগঠন নদওয়ার রাজ্য সাধারণ সম্পাদক। যদিও ভোটারদের সঙ্গে সুব্রত ও পান্নার মতো পরিচয় নেই উসামার। পরবর্তী খবরটি হল মানবঞ্জন, অমরচাঁদের সঙ্গে অবশেষে গোলাগুলি পাপনের। 116 নম্বর কাটিগুড়া বিধানসভা আসনে প্রাক্তন বিজেপি বিধায়ক অমরচাঁদ জৈন কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতেই তার কাছের মানুষ হবার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রথমে সংখ্যালঘু সমাজের বেশ কিছু যুবক সহ কংগ্রেসি পদাধিকারী
অমরবাবুর সঙ্গে গিয়ে ভিড়েছেন। এরপর আজ অপর এক প্রার্থী প্রত্যাশী পাপনদেবের সঙ্গে অমরচাঁদ জৈনের সৌহার্দ্যপূর্ণ মিলন হলো কাটিগোড়ায়। এই পাপনদেব কাটিগোড়া নিজের টিকিট প্রাপ্তি নিয়ে এতই নিশ্চিন্ত ছিলেন যে তিনি ও তার স্ত্রী অন্য জায়গা থেকে নাম কাটিয়ে কাটিগোড়ার কালাইন ব্রাহ্মণগ্রামের সেন্টারের ভোটার তালিকায় নাম তুলেছিলেন। কিন্তু বিধি বাম, কংগ্রেস হাইকমান্ড পাপনবাবুকে টিকিট না দিয়ে বিজেপির অমরজনকে টিকিট দিয়েছে। তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে, কাটিগোড়া আসনে কংগ্রেসের প্রায় সবাই ইচ্ছা ছিল বমিপুত্র সন্দীপ দাস সানু যেন টিকিট পান, কারণ আগে থেকেই প্রায় ঘোষিত বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থকে টক্কর দেবার মতো সাহস একমাত্র সন্দীপেরই ছিল এবং এখনও আছে বলে মনে করেন কাটিগোড়ার সিংহভাগ কংগ্রেস সমর্থক। কিন্তু নানা অঙ্কে সন্দীপকেও মনোনয়ন দেওয়া হয়নি। এতে কাটিগোড়াবাসীর প্রতি হাইকমান্ডের বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে সন্দীপবাবু কংগ্রেস ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে এখন কাটিগোড়ার নির্বাচনী ময়দানে রয়েছেন। তিনি কতটা ভোট পাবেন সেটা পরের ব্যাপার, কিন্তু গত 5 বছর ধরে কাটিগোড়ার আনাচে কানাচে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সন্দীপ যেভাবে কাটিগোড়ার উন্নয়নের জন্য এখানের স্থানীয় প্রার্থীর পক্ষে সওয়াল করে আসছিলেন, তার থেকে বিন্দুমাত্র সরে আসেননি। সন্দীপবাবুর মতে তার কাছে বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ যেমন দলছুট বহিরাগত, ঠিক তেমনি বর্তমান কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন। এই স্ট্যান্ডে থেকেই সন্দীপ কাটিগোড়ায় নির্দল প্রার্থী হিসেবে লড়াইতে নেমেছেন। কিন্তু বর্তমানে অপর দাবিদার পাপনদেব আচমকা এসে অমর জৈনের সঙ্গে গোলাগুলি করায় চিত্রটা পরিষ্কার হচ্ছে না অনেকের কাছে। বিশেষ করে পাপনদেবের কয়েকজন অনুগামী যেভাবে বদরপুরগাড় থেকে হেলমেট মাথায় না লাগিয়ে তাকে কাটিগোড়ায় মিছিল করে নিয়ে এসে অমরচাঁদের সঙ্গে মিলন করালেন, তাতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। প্রসঙ্গত, এর মধ্যে পাপনবাবুর একনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচিত কাটিগোড়া কংগ্রেসের তনুজ দাস আনুষ্ঠানিকভাবে কমলাক্ষবাবুর হাত দিয়ে নিজের মাথায় গেরুয়া টুপি পরেছেন। এছাড়াও পাপনদেবের আরও কিছু অনুগামী প্রত্যক্ষভাবে বিজেপির প্রচারে নেমেছেন। এমতাবস্থায় পাপনদেবকে রীতিমতো হেভিওয়েট নেতার তকমা দিয়ে যেভাবে কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের সঙ্গে দেখা করানো হলো, তাতে নির্বাচনের মাত্র 12 দিন আগে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে কাটিগোড়ার ভোটারদের মধ্যে। 9 এপ্রিলের আগে এ ব্যাপারে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য জনগণের সামনে আসবে বলে স্থানীয় রাজনৈতিক বুদ্ধারা মত প্রকাশ করেছেন। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি রণাঙ্গনে জ্বর, প্রচারে খই ফুটাচ্ছেন প্রার্থীরা, বিজেপিতে ভিড়ছেন ঝাঁকে ঝাঁকে সংখ্যালঘুরা। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা সমষ্টিতে প্রতিটি দলের জোরদার প্রচার অভিযান চলছে। গ্রামে গ্রামে প্রতিটি রাজনৈতিক দলের প্রচার অভিযানের সাথে চলছে দল পরিবর্তনের মহড়াও। ইকবাল, আজিজ, শামীম ও শিহাবের লড়াইয়ে জমে উঠেছে দক্ষিণের রাজনীতি। পাতারকান্দিতে কৃষ্ণেন্দু পালের পক্ষে জ্বর তুলেছেন বিজেপি কর্মীরা, বিজেপিতে ভিড়ছেন ঝাঁকে ঝাঁকে সংখ্যালঘুরাও। উত্তর করিমগঞ্জে সুব্রত বনাম জাকারিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র তৈরি। ডিলিমিটেশনের পরেও উত্তর করিমগঞ্জ আসনে বিজেপি সংখ্যামুক্ত নয়, 25,000-এর বেশি সংখ্যালঘু ভোট ভাবাচ্ছে সুব্রতকে। আগামী 5 বছরে আসামের মসনদ দখল করবে কে? আগামী 5 বছর নিজের এলাকার প্রতিনিধি কে হবেন? কোন দল আগামী 5 বছর জনগণের জন্য কি করবেন? উন্নয়ন, ফুলজুরি এবং স্থানীয় ইস্যুকে হাতিয়ার করে চলছে নির্বাচনের প্রচার অভিযান। দক্ষিণ করিমগঞ্জ এবং রামকৃষ্ণনগরে এবার বেশ চর্চায় বহিরাগত ইস্যু। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা সমষ্টিতে প্রার্থী এবং সমর্থকদের এখন দম ফেলার ফুরসত নেই। উত্তর করিমগঞ্জের বিধানসভা সমষ্টিতে দুমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য এবং কংগ্রেসের জাকারিয়া আহমেদের মধ্যে মূল লড়াই হবে তা বাস্তব চিত্রই বলে দিচ্ছে। আগামী 2 এপ্রিল বিজেপির পালে হাওয়া তুলতে পাতারকান্দিতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2 এপ্রিল শ্রীভূমি জেলার রাজনৈতিক পরিবেশে উষ্ণতা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ আসনে এখনও পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা গেলেও যে কোনো সময় চিত্র বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টির পাশাপাশি সব প্রার্থীর অঙ্ক জটিল করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজ আহমেদ খান। মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন দক্ষিণ করিমগঞ্জের মাটি আঁকড়ে ধরেছেন। প্রায় 2 লক্ষের অধিক সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট থাকা এই বিধানসভা সমষ্টিতে কংগ্রেস দল ভালো অবস্থানে থাকলেও কংগ্রেস প্রার্থী বহিরাগত ইস্যু ও পঞ্চায়েত ভোটে টাকার বিনিময়ে প্রার্থিত্ব বিক্রির অভিযোগে অস্বস্তিতে পড়েছেন। এই 2 ইস্যু এবং ইউডিএফ প্রার্থী হাজী শিহাবুদ্দিনের প্রচারে
হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি ও সায়নী ঘোষের আগমনের কথা রয়েছে। এআইইউডিএফ প্রার্থী যত বেশি বুট টানবেন ততই অস্বস্তি বাড়বে কংগ্রেসের। সব মিলিয়ে মূল লড়াই থেকে ছিটকে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। রামকৃষ্ণগড়ে এবার কিন্তু সিটিং বিধায়ক বিজয় মালাকার হেসে খেলে জিততে পারছেন, তা এক প্রকার স্পষ্ট হয়ে পড়েছে। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের এক জরুরি আদেশের মাধ্যমে জেলার সমস্ত পেট্রোল পাম্প এবং রিটেল আউটলেটগুলিতে প্লাস্টিকের বোতল, ক্যান বা অন্য কোনো খোলা পাত্রে পেট্রোল এবং ডিজেল বিক্রির উপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন থেকে জ্বালানি তেল শুধুমাত্র সরাসরি যানবাহনের ফুয়েল ট্যাঙ্কেই ভরা যাবে। জারিকৃত এই নির্দেশনায় জানানো হয়েছে যে প্লাস্টিকের বোতল বা অননুমোদিত পাত্রে দাহ্য তেল সংগ্রহ ও পরিবহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ফলে যে কোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ড বা বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এছাড়া এই প্রক্রিয়া পেট্রোলিয়াম পণ্য বিতরণের জন্য নির্ধারিত নিরাপত্তা বিধিগুলির চরম লঙ্ঘন। এই নিষেধাজ্ঞা অনুসারে পেট্রোল এবং ডিজেল শুধুমাত্র সরাসরি যানবাহনে সরবরাহ করতে হবে। প্লাস্টিকের বোতল, ড্রাম, ক্যান বা অন্য কোনো খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রি করা কঠোরভাবে নিষিদ্ধ। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প বা ব্যক্তির বিরুদ্ধে চলতি আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে পাম্প মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এই নির্দেশিকা স্থানীয় ভাষায় পাম্প চত্বরে দৃশ্যমানভাবে প্রদর্শন করেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন। জেলা প্রশাসন থেকে জেলার সমস্ত পেট্রোল পাম্প ম্যানেজার ও স্বত্বাধিকারীদের এই নিয়ম অবিলম্বে এবং কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, বিধায়ক তহবিলের 4 কোটি আত্মসাৎ, সাজুর বিরুদ্ধে মামলা হচ্ছে বললেন কংগ্রেস প্রার্থী আমিনুল। 5 বছরের মেয়াদে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের 5 কোটির মধ্যে 4 কোটি টাকায় আত্মসাৎ করেছেন সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন। শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই অভিযোগ এনে কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বলেছেন, এই বিশাল অঙ্কের দুর্নীতি ও অর্থ নয়সের তথ্য প্রমাণ দিয়ে মামলা করা হবে সাজুর বিরুদ্ধে। আরটিআই করে তথ্যগুলি তিনি জোগাড় করেছেন। আমিনুল হক লস্কর এদিন তথ্য দিয়ে বলেন, করিমউদ্দিন 2021-22 সালে অর্থাৎ প্রথম অর্থ বছরে বিভিন্ন প্রকল্পের 60% অর্থ ব্যবহার করে বাকি 40%ই আত্মসাৎ করেছেন। 2022-23-এ একই কায়দায় বড় অঙ্কের অর্থ রেখে দিয়েছেন নিজের পকেটে। মসজিদ, কবরস্থান ইত্যাদি জায়গার উন্নয়নে বহু প্রকল্প দেখিয়ে প্রথম 2-1 কিস্তি সামান্য টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাফিস করেছেন। ইসলামী চিন্তাবিদ বাঘপুরি পীর জমিলুন নবীর বাড়ির সামনে রাস্তা তৈরিতে প্রথমে আনটাইড ফান্ড থেকে 10 লক্ষ টাকা দিয়েছেন। এরপর একই রাস্তায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে মোট 17 লক্ষ টাকা বরাদ্দ দেখিয়ে সবটাই নয়সয় করেছেন। এর মধ্যে 2021-22-এ 10, 2023-24-এ 5 এবং 2024-25-এ আরও 2 লক্ষ টাকা বরাদ্দ দেখিয়েছেন। এক রাস্তার উপর তিনি 4 বার অর্থ এনে পকেটস্থ করেছেন সুনাইবাসীর চোখে ধুলো দিয়ে, অথচ ফলক লেগেছে সেই আনটাইড ফান্ডের প্রথম কাজটির। এবারের ভোটে জনতাকে এসবের জবাব দিতে হবে সাজুকে। কংগ্রেস প্রার্থী অভিযোগ করেন, আরটিআই করে জানতে পেরেছেন 2025-26 অর্থবর্ষে এমএলএ ফান্ড থেকে 1 কোটি টাকার প্রথম কিস্তি 75 লক্ষ টাকা কোনো কাজ না করে তুলে নিয়েছেন সাজু। শেষ এই অর্থবর্ষে সুনাই এলাকায় 21টি উন্নয়ন প্রকল্পে 1 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। রিলিজ হয়েছিল প্রথম কিস্তির 75%, কিন্তু কাজের হদিশ নেই। কাজের নামে কাউকে তিনি 1টি টাকাও দেননি। সেই টাকাই সাজু এখন নির্বাচনে খরচ করছেন। এভাবে জনগণের টাকা আত্মসাৎ ও নয়সয় করা সুনাইয়ের মানুষ মেনে নেবেন না। আমিনুল লস্কর এদিন বলেন, আমি বিধায়ক থাকাকালীন ঘুঙ্গুরে বিদ্যুৎ চালিত শ্মশানঘাট বানাতে 50 লক্ষ টাকার বন্দোবস্ত করেছিলাম, কিন্তু টাকাটা রিলিজ হতে হতে নির্বাচন এসে যায়, আমিও হেরে যাই। এরপর বর্তমান বিধায়ক সাজু ওই অর্থ অন্যত্র সরিয়ে নিয়ে যান মহিলা মার্কেট শেড বানাতে। সেখানে 10 লক্ষ টাকা দিলেও ওই কাজ এখনও শেষ হয়নি। তার দাবি, এভাবেই বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ দেখিয়ে সুনাইয়ে লুটতরাজ চালিয়েছেন করিমউদ্দিন। তিনি অগপে এসে বিজেপির হাত ধরে বুট বৈতরণী পার হবার যে স্বপ্ন দেখছেন তা কোনোভাবেই সফল হবে না। সুনাইবাসী তার দুর্নীতির জবাব দেবেন। পরবর্তী খবরটি হলো, নির্বাচনকে কেন্দ্র করে ফের মিয়া বাংলাদেশি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস বাংলাদেশিদের নিয়ে নতুন বর অসমের কল্পনা করছে।
কংগ্রেসের এই কল্পনা সফল হতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের জবাব দিতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা যোরহাট কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ বলেন, বদরুদ্দিন আজমল রাজ্যের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার সাহস পেলেন কিভাবে? মিয়া মিয়া নিয়ে চিৎকার করা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বদরুদ্দিন আজমলের মন্তব্য নিয়ে নীরব কেন? এক্ষেত্রে তার দুর্বলতা কেন? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার পরও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেন গৌরব গগৈ। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় মিয়ার বিরুদ্ধে সোচ্চার অবৈধ বাংলাদেশি নিয়েও গর্জন করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে গত 10 বছর ধরে দিল্লি ও দিশপুরে কার সরকার? অবৈধ বাংলাদেশি নিয়ন্ত্রণের দায়িত্ব কার? প্রশ্ন তুলেন গৌরব গগৈ। তিনি বলেন, সরকারের এই ব্যর্থতা আড়াল করতে কখনো মিয়া কখনো কংগ্রেসকে লক্ষ্য করে নেন মুখ্যমন্ত্রী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।